নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি মোদি জমানায় ভারতের ব্যর্থ বিদেশ নীতি নিয়ে বিশেষ একটা প্রতিবেদন। আমেরিকা ইসরায়েল ভক্ত নয়া ভারত, বেপথু বিদেশ নীতি। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা না সরিয়ে একদম শেষ অবধি দেখতে অনুরোধ করছি সকলকে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর অনুরোধ করছি ভিডিওটা দেখা শেষ হলে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই কাজে দেখবে। অপারেশন সিঁদুরের পরে প্রতিনিধি দলের সফর এবং বিভিন্ন দলের বিবৃতিতে স্পষ্ট হয়েছে যে ভারত ক্রমশ নির্বান্ধব বন্ধুহীন দেশে পরিণত হয়েছে। দক্ষিণ এশিয়াতেও ভারত বিরোধী মনোভাব প্রকটতর। আধুনিক রাষ্ট্রবিজ্ঞান প্রতিনিয়ত স্মরণ করায় যে আজকের পৃথিবীতে যুদ্ধ জয় মানে শুধু ভৌগোলিক জয় নয়, যুদ্ধ জয় মানে কূটনীতিতেও জয় দরকার, বিশেষ করে বিবদমান দুটো দেশ যদি পরমাণু শক্তিধর দেশ হয়। পহেলগামে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠীর নারকীয় হত্যাকাণ্ড, 15 দিন পর বহু আলোচিত অপারেশন সিন্দুর, পাকিস্তানের প্রত্যাঘাত, বিতর্কিত সংঘর্ষ বিরতির পর আজ একথা দিনের আলোর মতো স্পষ্ট করে দেয় যে কূটনৈতিক ফ্রন্টে ভারতের হাতে পেন্সিল ছাড়া আর কিছুই থাকলো না। গত 5 বছরে বহু বিজ্ঞাপিত বিশ্বগুরু স্লোগানের বেলুন চুপসে গিয়ে আজ কূটনৈতিক বিশ্বে ভারত প্রায় একঘরে প্রায় নির্বান্ধব হয়ে গিয়েছে। গত 11 বছরে করদাতাদের কয়েকশো কোটি টাকা খরচ করে নরেন্দ্র মোদীর 72টা দেশে 152 বার বিদেশ ভ্রমণের পরেও ইসরায়েল ছাড়া প্রায় কোনো দেশই এখন ভারতের পক্ষ নেয়নি। হাল ফেরাতে 59 জন সাংসদকে 7টা টিমে ভাগ করে 32টা দেশে পাঠানোর নিটফল কি না শূন্য। অধুনা বিজেপির পোস্টার বয় শশী থারুর সহ অনেকে বরং সখেদে জানিয়েছেন যে বিশ্বের বহু দেশ পাকিস্তানকে চক্রান্তকারী দেশ বলে মনেই করে না। আজ তাই দেশের স্বার্থে বিদেশ নীতিকে পূর্বাপর বিশ্লেষণ করা খুবই দরকার। 22 এপ্রিলের বর্বরচিত হত্যাকাণ্ডের পর ভারত সরকার সঠিকভাবে ঘোষণা করেছিল যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ঘাতক এবং সন্ত্রাসবাদী গোষ্ঠীকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। নিজের দেশের নাগরিকদের জীবন রক্ষা সরকারের প্রাথমিক দায়িত্ব এবং এই ক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জের সনদে আর্টিকেল 51-তে আত্মরক্ষার অধিকার ধারাটা ভারতের পক্ষেই ছিল। ঘটনার অব্যবহিত পরে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ বলে একটা সংগঠন, যারা আবার পাকিস্তান স্থিত লস্করে তৈবার মদতপুষ্ট বলে মনে করা হচ্ছে, ঘটনার দায় স্বীকার করে। স্বাভাবিকভাবে ভারত সরকার জানায় যে তাদের লক্ষ্য এই ধরনের গোষ্ঠী এবং তাদের ক্যাম্পাসগুলোকে নিয়ন্ত্রিত সামরিক আঘাতের মাধ্যমে ধ্বংস করা। সন্ত্রাসবাদী কাজকর্মের মূল হোতা হিসাবে পাকিস্তানের স্বরূপ উন্মোচন এবং বিশ্বে তাদের একঘরে করে দেয়া। হিসেব ছিল ইতিমধ্যেই আর্থিক এবং রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত পাকিস্তান ব্যর্থ রাষ্ট্র হিসেবে আরও অতলে তলিয়ে যাবে, কিন্তু বাস্তবে ঘটল ঠিক তার উল্টো। আর্থিক এবং সামরিক দিক দিয়ে পাকিস্তানের থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী হওয়া সত্ত্বেও ভারত এক অনির্ণীত সংঘর্ষের শরিক হলো, কারণ আমেরিকার স্বঘোষিত হস্তক্ষেপে আকস্মিক সংঘর্ষ বিরতি। কিন্তু বিপর্যয় হলো কূটনৈতিক ক্ষেত্রে চরম বিপর্যয় হলো। পৃথিবীর কোনো উল্লেখযোগ্য শক্তি ভারতের সমর্থনে এগিয়ে এলো না। ভারতের কূটনৈতিক দৌত্য G7, G20, ব্রিক্স বা কোয়াডের মতো কোনো জোটের কাছে থেকেই ভারতের পক্ষে সমর্থনসূচক কোনো বিবৃতি আদায় করতে পারল না। সামরিক অস্ত্রবাজারের স্বার্থে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের অধিকারকে সামান্য স্বীকৃতি দিলেও রাশিয়া এবং ফ্রান্স পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু একটা কথাও বলল না। উল্টো দিকে চীন, তুরস্ক এবং আজারবাইজান পাকিস্তানকে দিব্যি সামরিক
সাহায্য পর্যন্ত পাঠালো। আর্থিক কারণে বিপর্যস্ত পাকিস্তানের যুদ্ধ চালাতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য IMF জরুরি ভিত্তিতে এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি ধারায় পাকিস্তানকে $1 বিলিয়ন মঞ্জুর করলো। আপনারা জেনেছেন নিশ্চয়ই সেসব। সেই সভায় ওই মার্কিন ডলার মঞ্জুর করার সভাতে দিব্যি ভারত উপস্থিত ছিল। তো সেই সভায় উপস্থিত ভারতের বিরোধিতাকে গ্রাহ্যই করা হলো না। একইভাবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের $800 মিলিয়ন বিশেষ প্যাকেজও মঞ্জুর করা হয়েছে পাকিস্তানের জন্য। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সন্ত্রাস দমন কমিটির সহ সভাপতি পদ পেয়েছে ওই পাকিস্তান। আসলে বিদেশ নীতির সাফল্য নির্ভর করে শত্রু এবং মিত্র নির্বাচনের উপর। কে শত্রু আর কে মিত্র, কে বন্ধু, এটা ঠিক মতো চিনতে হবে। এর উপরেই নির্ভর করে। এক মেরু বিশ্বের দোহাই দিয়ে এবং চীনের সঙ্গে প্রতিযোগিতার স্বার্থে আমেরিকার প্রতি নিঃশর্ত আত্মসমর্পণই এই সমস্যার একটা বড় কারণ বিশেষজ্ঞরা বলছেন। যাবতীয় কূটনৈতিক শিষ্টাচার বিসর্জন দিয়ে নরেন্দ্র মোদী বিগত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ নিয়েছিলেন, সেটা সকলে দেখেছে। যা শুধু অভূতপূর্ব নয়, একই সঙ্গে আত্মঘাতীও ছিল। এই কথা কারো বুঝতে অসুবিধা হয়নি যে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি আমেরিকা ফার্স্টের ফলে বিপন্ন হয়েছে ভারতের মতো দেশ। তাই তার শাসনের দ্বিতীয় সংস্করণ শুরু হয়েছে ভারতের বিরুদ্ধে শুল্ক যুদ্ধ এবং হাতে দড়ি বেঁধে ভারতবাসীকে ফেরত পাঠানোর মধ্যে দিয়ে। সেই দৃশ্য আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন। আমার কথাতেই ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে বাধ্য হলো। কোট আনকোট মার্কিন প্রেসিডেন্টের এই সদম্ভ ঘোষণা শুধু ভারতের বিশ্বগুরু হয়ে ওঠার আকাঙ্ক্ষায় জল ঢেলে দেয়নি, একই সঙ্গে এই কথার প্রতি পাকিস্তানের নিঃশর্ত সমর্থনও কূটনীতিতে ভারতকে কয়েক কদম পিছনে ফেলে দিয়েছে। এমনকি ডোনাল্ড ট্রাম্পকে অনুসরণ করে মার্কিন স্টেট সেক্রেটারির কোনো নিরপেক্ষ দেশে কাশ্মীর সমস্যা সমাধানের জন্য আলোচনার প্রস্তাবকেও পাকিস্তান দুহাত তুলে সমর্থন জানিয়েছে। এতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে 1972 সালে স্বাক্ষরিত সিমলা চুক্তি, যাতে পরিষ্কার করে বলা হয়েছে যে ভারত পাকিস্তান আলোচনায় কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানা হবে না। ভারতের বিদেশ নীতির দ্বিতীয় ব্যর্থতা হলো চীন সম্পর্কে সঠিক নীতির অভাব। চীন শুধু প্রতিবেশী দেশ নয়, একই সঙ্গে চীন হচ্ছে ভারতের প্রবল প্রতিদ্বন্দ্বীও। এর প্রথম কারণ হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে, বিশেষ করে বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব হয়ে ওঠার প্রতিযোগিতা। দ্বিতীয় কারণ ঐতিহাসিক সীমান্ত বিবাদ, যার ভরকেন্দ্রে রয়েছে অরুণাচল প্রদেশ। এই ক্ষেত্রে আরেকটা বাস্তব হলো বিশ্বে আমেরিকার প্রভাব কমানোর জন্য রাশিয়া যে ব্লক তৈরির স্বপ্ন দেখছে, তাতে চীন এবং ভারত তার স্বাভাবিক মিত্র। আবার চীনের মহাশক্তি হয়ে ওঠার জন্য দক্ষিণ এশিয়াতে তার আধিপত্য বিস্তার করা আবশ্যক। এই পরিস্থিতিতে চীনের আধিপত্য কমানোর জন্য ভারতের আমেরিকা ঘনিষ্ঠতা তো কাজে এলোই না, বরং সেই সুযোগে চীন পাকিস্তানের জোটবদ্ধ হওয়া ভারতকে অসুবিধায় ফেলে দিল। এই অসুবিধা শুধু চীনের পাকিস্তানকে অস্ত্র সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নয়। রাষ্ট্রপুঞ্জে চীনের কারণে পাকিস্তানের বিরুদ্ধে কোনো নিন্দা প্রস্তাব গ্রহণ করাও গেল না। ভারতের বাণিজ্য নীতিও প্রশ্নচিহ্নের মুখোমুখি। গালওয়ান সংঘর্ষের পর বিভিন্ন ক্ষেত্রে চীনের উপর আর্থিক নিষেধাজ্ঞা বলবৎ করার পরেও মোদি জমানায় ভারতের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতির পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়েছে। তাই ভারতের উচিত পাক চীন অক্ষকে দুর্বল করার কার্যকরী পদক্ষেপ করা, না হলে দুটো ফ্রন্টে লড়াইয়ের মুখোমুখি হতে হবে কিন্তু ভারতকে। স্বাধীনতার পরে ধারাবাহিকভাবে ভারতের বিদেশ নীতিতে বলা হয়েছিল যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের প্রতিবেশী দেশসমূহের সঙ্গে সম্পর্ক, নেবারহুড ফার্স্ট। 2014 সালে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সময় নরেন্দ্র মোদীও সব প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন। কিন্তু আজ পশ্চিমী দেশগুলোকে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে দক্ষিণ এশিয়ায় ভারত পিছিয়ে পড়ছে। যে শ্রীলঙ্কার প্রবল আর্থিক সংকটের সময়ে ভারত প্রভূত সাহায্য করেছিল, তারাও আজ
সেই শ্রীলঙ্কাও আজ দিল্লির ভ্রুকুটি উপেক্ষা করে চীনা গোয়েন্দা জাহাজকে তাদের বন্দরে ভিড়তে দিচ্ছে। ভাবা যায়? নেপালে নতুন সংবিধান প্রণয়নের সময় থেকে সে দেশে যেমন রাজনৈতিক অস্থিরতা বেড়েছে, পাল্লা দিয়ে বাড়ছে ভারত বিরোধিতাও। মালদ্বীপে ভারতপন্থী সরকারের পরিবর্তে যে নতুন সরকার এসেছে, তাদের নির্বাচনী স্লোগানই ছিল ইন্ডিয়া আউট। এমনকি যে ভুটান প্রায় সব ক্ষেত্রে ভারত সরকারের উপর নির্ভরশীল, তারাও আলাদাভাবে চীনের সঙ্গে সীমান্ত নিয়ে আলোচনা শুরু করেছে। উত্তপ্ত বাংলাদেশের কথা কি বলবো? উত্তপ্ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আজ শুধু ভারত বিরোধী নয়, তারা প্রকাশ্যে চীন এবং পাকিস্তানকে সঙ্গে নিয়ে নতুন ব্লক তৈরির চেষ্টা করছে। দৃশ্যত একলা ভারত এই পরিস্থিতি সামলাতে যে তালেবানকে সন্ত্রাসবাদী বলে ঝড় তুলেছিল একসময়, আফগানিস্তানের মৌলবাদী সেই তালিবান সরকারের মধ্যেই এখন ভারত তার স্থায়ী মিত্র খুঁজছে। সেই তালেবানের সঙ্গেই বন্ধুত্ব করতে মরিয়া আজকে। অন্ধভক্তদের চোখ ছানা বড়া হলেও এই দৃশ্যপটে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে কিন্তু চীন। সামরিক অস্ত্র, সস্তা চীনা পণ্য এবং ঋণের মাধ্যমে চীনের দক্ষিণ এশিয়ার নতুন মসিহা হওয়ার চেষ্টা ভারতের পক্ষে নিশ্চয়ই সুখদায়ক নয়। আমরা জানি যে কোনো দেশের আজকের বিদেশ নীতি হচ্ছে রাজনৈতিক বাস্তবতা নির্ভর। এখানে ফ্যান্টাসির কোনো জায়গা নেই। কিন্তু বিশ্বগুরু হওয়ার দিবাস্বপ্ন দেখতে গিয়ে নরেন্দ্র মোদীর ভারত বাস্তব থেকে অনেক দূরে সরে গিয়েছে। শুরুর দিন থেকে ফিলিস্তিন প্রশ্নে ভারতের বিদেশ নীতি ছিল গোটা পৃথিবীর কাছে উদাহরণস্বরূপ। আজ সেই ফিলিস্তিন নীতিকে ভুলে গিয়ে দখলদার ইসরায়েলের পক্ষ অবলম্বনের ফলে আরব দুনিয়ার বহু দেশের সমর্থন ভারত আজ হারিয়েছে। অথচ মধ্যপ্রাচ্যের আমিরদের সঙ্গে মোদির আলিঙ্গনের ছবি দেখিয়ে গদি মিডিয়া, অন্ধভক্ত আর গদি মিডিয়া সাধারণ মানুষকে ধাপ্পা দিয়ে চলেছে। ভারতের নির্বান্ধব হওয়ার সাম্প্রতিক প্রমাণ হচ্ছে অপারেশন সিন্দুরের পরে সর্বদলীয় প্রতিনিধি দলগুলোর কূটনৈতিক ব্যর্থতা। তাদের বিদেশ সফরে প্রায় কোনো দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা হয়নি। প্রতিনিধি দলগুলো হাই কমিশন আয়োজিত বিভিন্ন মিটিংয়েই তাদের সক্রিয়তা সীমাবদ্ধ রাখতে বাধ্য হয়েছে। এর দায় কিন্তু পুরোপুরি ভারতের বিদেশ মন্ত্রকের। এমনকি এই যুদ্ধের বাজারে ভারতের মিত্ররূপে পরিচিত রাশিয়ার রাষ্ট্রপ্রধান পুতিন পর্যন্ত জানিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের সৌজন্যেই নাকি ভারত পাক সংঘর্ষ বিরতি হয়েছে। আমেরিকার কাছে এই আত্মসমর্পণও ভারতীয় বিদেশ নীতিতে এক কালো দাগ হিসাবে থেকে যাবে। ভারতের প্রাক্তন বিদেশ সচিব শিবশঙ্কর মেনন এক সময়ে বলেছিলেন যে ভারতীয় বিদেশ নীতি সবসময়ই সাহস এবং উদ্ভাবনী ক্ষমতার নজির রেখে এসেছে। বিশেষত ঠান্ডা লড়াইয়ের সময় ভারতের জোট নিরপেক্ষতার অবস্থান এবং ঠান্ডা লড়াই উত্তর পৃথিবীতে বিশ্বায়নের মুখোমুখি দাঁড়িয়ে বহুমুখী এবং কৌশলগত স্বাতন্ত্র্য বজায় রাখার ক্ষেত্রে ভারতীয় বিদেশ নীতির যে সাফল্য, তাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। দুর্ভাগ্য হলো মোদি জমানায় সেই সাফল্যই আজ চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভারতের বাক্যবাগী বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই সত্য যত তাড়াতাড়ি বুঝবেন, আমাদের জন্যে, দেশের জন্যে ততই মঙ্গল। নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট 10টা খবর সহ সাম্প্রতিক বিষয়ে, বিশেষ করে ইরান ইসরায়েল সংঘাত, তারপরে সেই সংঘাতে আমেরিকার পুরোপুরি জড়িয়ে যাওয়া, তারপর হঠাৎ করে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েলকে বাঁচিয়ে দেওয়ার ঘটনাসহ দেশ বিদেশের আলোচিত বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যমে, বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলোতে আপনারা আদৌ দেখতে পাবেন না। বিশ্বজুড়ে বর্তমান সময়ের সংকটময় পরিস্থিতিতেও তারা মূলত কেন্দ্রের এবং কোনো ক্ষেত্রে রাজ্যের শাসক দলের সন্তুষ্টি অর্জনে এমন সব সংবাদ ইত্যাদি পরিবেশন করে চলেছে যা রীতিমতো সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে ইন্ধন দিচ্ছে এখনও এই সংকটময় পরিস্থিতিতেও। অন্যদিকে এইসব গদি মিডিয়ার বিপরীতে রবিশ কুমার, অশোক কুমার পাণ্ডে, অজিত আঞ্জুম, অভিষেক শর্মা, আকাশ ব্যানার্জি, ধ্রুব রাঠে, সঞ্জয় শর্মা, পুণ্যপ্রসূন বাজপেয়ী, দীপক শর্মা, মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের বলিষ্ঠ ভূমিকা অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো
আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি। অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। ইরান ইসরায়েলের সংঘাত সহ এই সংক্রান্ত আপডেট খবর প্রতিবেদন নিয়ে কিংবা দেশ বিদেশের কোনো না কোনো আলোচিত বিষয় নিয়ে পরের পর্বে আবার হাজির হব আমি, জাকির হোসেন শেখ। কামনা করি সকলে সবসময় ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।